দিনকাল আজ ভালো নয়, বেঁচে থাকা বড় দায়, শ্বাস বন্ধ হয়ে যায়, বিষ মিশেছে হাওয়ায়। দিনকাল আজ ভালো নয়, বেঁচে থাকা বড় দায়। আমরা যখন ঘরবন্দি ছিলাম তখন আমাদের মনের মধ্যে অনেক কিছু চলতো। কখনো ভাবছি যে আর বোধহয় বাঁচবো না, আশেপাশে দেখছি সবাই মানে মৃত্যুর মিছিল নেমেছে রাস্তায়। বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় বর্গের সাথে যোগাযোগ বন্ধ, খালি হোয়াটসঅ্যাপ আর ফোন ছাড়া কিছু উপায় নেই। কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে হ্যাঁ, কোনো না কোনো সময় এই ব্যাপারটা শেষ হবে এবং আমরা আবার এই আজকে যে সামনাসামনি বসে আমরা কথা বলছি সেই দিনটা আসবে। আর আরও একটা তাগিদ ছিল যে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি, যারা যন্ত্রশিল্পী, তাদের তো ওই সময়টা কোনো কাজ ছিল না। মানে মঞ্চ না থাকলে, দর্শক না থাকলে কাজ থাকে না। তো তখন প্রচুর যন্ত্রশিল্পী কাজের অভাব ছিল। তারা জানতো না যে এই আর্টটাকে ওনারা আর মানে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবেন কিনা, কারণ বেঁচে থাকার তাগিদ থেকে তাদের কাছে হারিয়ে যাচ্ছিল। তো সেই ভাবনাটুকু নিয়েও আমরা ভেবেছিলাম যে এই কাজটা যদি এই সময় আমরা করি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন নয়, আজ আমাদের সঙ্গে কুশল চট্টোপাধ্যায় আছেন, যিনি একজন গায়ক। শুধু গান নিয়ে, গিটার নিয়ে গান গাওয়া নন, তিনি স্বপ্ন দেখেন এই 2024-এ দাঁড়িয়েও দিন পরিবর্তন করার, লকডাউনে আক্রান্ত শিল্পীদের পাশে দাঁড়ানো। তার একটা অ্যালবাম রিলিজ হয়েছে যার নাম হলো লকডাউন। ফলে সেই অ্যালবাম, শিল্প এবং জীবনকে নিয়ে আজকে আমরা জীবন যুদ্ধের গানকে খুঁজব। ফলে প্রথমেই কথা মুখে স্বাগতম কুশল চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রথম কথা বলি, আপনি তো মার্কিন প্রবাসী, এবং সেখানে দাঁড়িয়ে লকডাউনের সময় যে লকডাউনের গান, এর পেছনে কি প্রণোদনা কাজ করেছিল? চ্যালেঞ্জটা কি ছিল লকডাউনের গানের? আপনি বললেন মার্কিন প্রবাসী, আমি অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার ছেলে। পশ্চিমবাংলাতেই জন্ম, পশ্চিমবাংলাতেই আমার বড় হয়ে ওঠা, শিক্ষা, এবং বাংলাকে বুকে নিয়েই বেঁচে থাকি এবং থাকতে চাই। চাকরি সূত্রে আমেরিকায় থাকা। আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে গেছিলাম এবং ওখানেই রয়ে গেছি। কিন্তু গান গাওয়া, গান লেখা এবং রচনা করাটা আমার একটা আবেগের মধ্যে পড়ে। তো প্রশ্নটা কি করলেন আপনি? প্রশ্নটা আমি করলাম যে আপনার লকডাউনের গানের পেছনের অনুপ্রেরণাটা কি ছিল? কোন যন্ত্রণা থেকে এই লকডাউনের গান? দেখুন, লকডাউনের একটু মাইকটা একটু সামনে ধরবেন। প্রজেক্ট লকডাউন যে অ্যালবামটি আমি লঞ্চ করতে চলেছি, এটা খুব আজকাল বাঙালির একটা শব্দ এসে গেছে, সব কিছুতেই প্রজেক্ট। এটা খুব মানে কি বলবো, এটা খুব স্থূল শব্দ না? মানুষ মরে যাচ্ছে বলছে প্রজেক্ট মৃত্যু, প্রজেক্ট লকডাউন। না, আমরা সেভাবে ইউজ করিনি। আপনি ঠিকই বলেছেন, হয়তো প্রজেক্টটা খুব কমন। কিন্তু আমাদের যে 2020 থেকে 22-এর যে অন্ধকারময় সময়টা, শুধুমাত্র অন্ধকার নয়, সেখানে অনেক কিন্তু রামধনুর মতো রং বেরঙের অনেক রকমের আবেগ দেখা গেছে। কোথাও দুঃখ, কোথাও যন্ত্রণা, কোথাও আবার মানুষের পাশে এসে দাঁড়ানো, নিজের প্রাণের তাগিদ না করে একে অপরের সাথে মানে রিমোট মাধ্যমে কানেক্ট করা, মানুষকে হেল্প করা, এই আঙ্গিকটাও আমরা দেখেছি। তো সেই সমস্ত ইমোশনসগুলো থাকার জন্য আমি ঠিক অন্য কোনো নাম খুঁজে পাইনি। আমি বলতে পারতাম লকডাউনের ডায়েরি বা ঘরবন্দির ডায়েরি। আমার মনে হয়নি যে মানে ওই ওয়ার্ডগুলো আমার এই গানের যে মূল মর্ম, যা সার, সেইটার সাথে যাচ্ছে। সেই জন্য প্রজেক্ট কথাটা ইউজ করেছি। অভিজ্ঞতাটা হচ্ছে এরকমই যে আমরা যখন ঘরবন্দি ছিলাম তখন আমাদের মনের মধ্যে অনেক কিছু চলতো। কখনো ভাবছি যে আর বোধহয় বাঁচবো না, আশেপাশে দেখছি সবাই মানে মৃত্যুর মিছিল নেমেছে রাস্তায়। বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় বর্গের সাথে যোগাযোগ বন্ধ, খালি হোয়াটসঅ্যাপ আর ফোন ছাড়া কিছু উপায় নেই। কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে হ্যাঁ, কোনো না কোনো সময় এই ব্যাপারটা শেষ হবে এবং আমরা আবার
এই আজকে যে সামনাসামনি বসে আমরা কথা বলছি সেই দিনটা আসবে। তো এই ভাবনাগুলোকে একটা ক্রিয়েটিভ স্রোতের মধ্যে নিয়ে যাওয়া, কনস্ট্রাকটিভ স্রোতের মধ্যে নিয়ে যাওয়ার থেকেই এই প্রজেক্টটার পরিকল্পনা। আমার মনে হয়েছে যে যখন এই দিনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তখন কেননা মানে নতুন কিছু গান লিখি এই অনুভূতি এবং ভাবনাগুলো নিয়ে। আর আরও একটা তাগিদ ছিল যে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি, যারা যন্ত্রশিল্পী, তাদের তো ওই সময়টা কোনো কাজ ছিল না, মানে মঞ্চ না থাকলে, দর্শক না থাকলে কাজ থাকে না। তো তখন প্রচুর যন্ত্রশিল্পী কাজের অভাব ছিল, তারা জানতো না যে এই আর্টটাকে ওনারা আর মানে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবেন কিনা, কারণ বেঁচে থাকার তাগিদ থেকে তাদের কাছে হারিয়ে যাচ্ছিল। তো সেই ভাবনাটুকু নিয়েও আমরা ভেবেছিলাম যে এই কাজটা যদি এই সময় আমরা করি তাহলে হয়তো কিছু যন্ত্রশিল্পীর আমার সাথে হাত মেলালে এই প্রজেক্টটায় হয়তো কিছু রোজগার হবে এবং বেঁচে থাকার তাগিদ ওনারা খুঁজে পাবেন, ইন্ধন পাবেন মিউজিক তৈরি করার। এই দুটো ভাবনা নিয়ে শুরু হয়েছে প্রজেক্ট লকডাউন। গানগুলোর ম্যাক্সিমাম কাজই ওই 2020 থেকে 22-এর মধ্যে হয়েছে। পোস্ট প্রোডাকশন আমরা 2023-24-এ করেছি। গত সপ্তাহে পুরো মিক্সিং মাস্টারিং শেষ হয়েছে, তাই এটার উদ্বোধন আজকে হচ্ছে। আজকে প্রেস ক্লাবে আমরা প্রজেক্ট লকডাউন এর গান উদ্বোধন হলো, আপনার কণ্ঠে 2 লাইন শুনতে চাই। এখানে মূলত আপনি লালন ফকিরকে খুঁজেছেন তো? না, লালন ফকিরের আমার একটা সেকেন্ড প্রজেক্ট। লালন ফকিরের অ্যালবামের সাথে এটার কোনো যোগ নেই। এটা এই গানগুলো আপনার লেখা? হ্যাঁ, এই গানগুলো সম্পূর্ণভাবে আমার লেখা, আমার সুর, আমার অ্যারেঞ্জমেন্ট। যন্ত্রশিল্পীতে আমার আজকে যাদেরকে দেখলেন তারা অনেকেই কি ভূমিকা, কি রোলে আছেন, কিন্তু লেখা এবং সুর আমার। আর দুটো লাইন আমি একটা গানের লাইন দুকলিকে শোনাচ্ছি। গানটি হচ্ছে মাস্ক নিয়ে। মানে আমরা তো লকডাউনের আগে বোধহয় মাস্ক ব্যাপারটা জানতাম না, মানে 2020-এর আগে আমি তো কখনো মাস্ক পরিনি, পথে চলতে কখনো মাস্ক পরিনি। মাস্ক খালি ওই ডাক্তারদেরই দেখা যেত। তো সেই মাস্ক নিয়ে আমার একটা গান, সেটা আমি একটু আজকে গেয়ে শোনাচ্ছি, দুকলি গাইব। দিনকাল আজ ভালো নয়, বেঁচে থাকা বড় দায়, শ্বাস বন্ধ হয়ে যায়, বিষ মিশেছে হাওয়ায়। দিনকাল আজ ভালো নয়, বেঁচে থাকা বড় দায়, শ্বাস বন্ধ হয়ে যায়, বিষ মিশেছে হাওয়ায়। বেঁচে থাকতে মাস্ক পরে না, টিকে থাকতে মাস্ক পরে না, বেঁচে থাকতে মাস্ক পরে না, টিকে থাকতে মাস্ক পরে না। এই হলো 2 লাইন মাস্কের। এবার একটা কথা বলি, আমরা এখানে কবির সুমনকে দেখেছি, যিনি আগুনে পুড়ে গেছে মহাকাশের কথা বলেছিলেন। আমরা দেখেছি লকডাউনের সময় সেই মৃত্যু মিছিলগুলো, রাস্তা দিয়ে লোক হাঁটছে। সেই জন লেনন অনেকদিন আগে বলেছিল, কত মানে একটা আয়নাদার বিশ্বায়নের কথা বলেছিল। হ্যাঁ, গোটা বিশ্বই আমার আত্মীয়র কথা অন্যভাবে বলেছিল। এখানে রামপ্রসাদ আর জন লেনন মিশে যায়। হ্যাঁ। ফলে আপনার কি মনে হচ্ছে না যে আপনার গানের যে উচ্চতা সেটা অনেক বেশি স্থূল? যে উচ্চতায় বাংলা গান এতদিন ছিল, তারা শুধু বেঁচে থাকতে মাস্ক পরে নাও এই জায়গায় যায়নি, তারা অনেক গভীরতর একটা সত্যকে ধরার চেষ্টা করেছে। সেখান থেকে এই গানগুলো একটু বিচ্ছিন্ন মনে হলো না? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি যখন গান লিখি তখন এই ভাবনাগুলোর মধ্যে যাই না, যেটা আসে সেটা লিখি। প্রথম কথা, আজকে যদি আপনি আমাকে বলেন কুশলদা একটা গান লিখুন, আমার মাথার মধ্যে যে ভাবনাটা আসবে আমি সেটাই লিখবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন, স্থূল ব্যাপারটা খুব রিলেটিভ। আমার যেটা মনে হয় যে আপনি লালনের আত্মতত্ত্বের গভীরে চলে যেতে পারেন, আবার লালন যখন সহজভাবে বলেছেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়, প্রাণের কথা বলেছেন, সেটাকে অনেকে বলবে এই তো অত্যন্ত সহজ কথা, সবাই জানে। তো মানে শিল্পের কোনো মানে শিল্প এবং শিল্পীর এটা একটা অদ্ভুত রিলেশনশিপ। আমার মনে হয় যে শিল্পীর মাথায় মনে যেটা আসে সেটা নিয়েই সে গান গায়, ছবি আঁকে, লেখে, কবিতা লেখে, ইত্যাদি ইত্যাদি করে। তো আমার ওই সময় বসে আমার মনে হয়েছে যে মাস্কের উপস্থিতিটা আমাদের জীবনে
অত্যন্ত ক্রিটিক্যাল। এবং আমার যেখানে কখনো কখনো মনে হয়েছে এই যে মাস্ক পরে লোকজন সারাদিন ঘুরে বেড়াচ্ছে 24 ঘন্টা, বা মানে মাস্ক না পরলে পুলিশ ধরুন আপনাকে ফাইন করছে, বা অনেক সময় কাউকে পিটিয়ে দিচ্ছে, এই পরিস্থিতিটার মধ্যে আসার জন্য তো কিছু কিছু চেন রিয়াকশন হয়েছে। মানে কেউ না কেউ কোথাও না কোথাও কিছু ভুল করেছে, যার জন্য আমরা এই কোভিডের লকডাউনের মধ্যে আছি এবং আমাদেরকে এই 24 ঘন্টা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, কারণ বাতাসে বিষ মিশে আছে। এবং এই কথাটা ইউজ করা হয়েছে লিরিক্সে যে বাতাসে বিষ, তাই না? তো এই যে বাতাসে বিষটা, এই বিষটা মেশালো কে? কেউ তো আর এমনি করে ছড়িয়ে দিয়ে যায়নি। কেউ না কেউ কোথাও না কোথাও কিছু ভুল করেছে, কিছু মানে অন্যায় বলবো না, কিছু অবিচার করেছে, যার জন্য এই জিনিসটা হয়েছে। তো সেই ভাবনা নিয়ে লেখা গান। এটাকে অনেক গভীরে গিয়ে খুঁজতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে মাস্কটা এতই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস যে আপনি রাস্তায় বেরোলেই চোখে দেখতে পাবেন, অ্যাটলিস্ট 2020 থেকে 22-এ নানা নানা শেপের, নানা কালারের, বিভিন্ন বয়সের লোকজন, বিভিন্ন জাতের লোকজন, জাতপাত নির্বিশেষে সবাই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটার মধ্যে আর মানে কাব্যের আর বিশাল কোনো আড়াল নেই, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, তাই সেভাবে লেখা গান। আর দুটো কোয়েশ্চেন করে আজকের মতো আলাপনে আমরা ইতি টানবো, অন্যদিন আরো বেশি কথা বলার জন্য। আমরা দেখেছি আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস, সেই মারিও পোজোর বা সেই গডফাদারের যে ডায়লগটা, যে আমেরিকা মানে একটা স্বাধীন জায়গা, কিন্তু মানুষ অনেক পরাধীন। সেখানে কৃষ্ণাঙ্গদের ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ আসে। কারেক্ট। সেখানে আব্রাহাম লিঙ্কনকে খুন হতে হয়, মার্টিন লুথার কিংকে খুন হতে হয়, তিনি বলেন আই হ্যাভ এ ড্রিম। ফলে আমেরিকান ড্রিম মানে আমেরিকায় আপনি যখন আছেন তখন আমেরিকান গায়কদের সাথে আপনার নিশ্চয়ই কথা হয়, আপনার বয়সী যারা আছেন বা যারা নেই। আমেরিকান ড্রিম আর ভারতীয় ড্রিমের মধ্যে কি তফাৎ খুঁজে পান একজন শিল্পী হিসেবে? দেখুন, জীবনযাত্রার তো তফাৎ আছেই। আমেরিকার যা লাইফস্টাইল আর ভারতবর্ষের লাইফস্টাইল দুটো অনেকটাই ডিফারেন্ট। আমেরিকার যেভাবে মানুষ কথা বলে, যেভাবে একে অপরের সাথে মানুষ অভিবাদন করে, খাওয়া দাওয়ার প্র্যাকটিস, আবহাওয়া সবটাই ডিফারেন্ট দেশ, আমাদের দেশ, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা থেকে। কিন্তু আমার যেটা মনে হয়, মানুষ কোথাও মানুষের অনুভূতি। না, আমি সেটা বলছি না, আমি বলছি আমেরিকার যে আজকে আপনার বয়সী যে শিল্পী আছেন, আমি সেটা বলছি না, বলছি আমেরিকায় যে আপনার বয়সী শিল্পী আছেন তার ক্রাইসিসটা কি আছে আজকে? না, আমি সেটাই বলার চেষ্টা করছি যে শিল্পীর শিল্পসত্তা এবং ক্রাইসিস কিন্তু একই রকমের। মানে গানকে বাঁচিয়ে রাখা এবং গান লেখা এবং গানের যে প্যাশন, সেই শিল্পীর শিল্পসত্তাটা একই রকম। মানে আমি এরকমও দেখেছি যে হয়তো কোনো জায়গাতে স্টেজ পারফরমেন্স করছি বাংলা গান, সামনের সারিতে বসে আছেন ককেশিয়ান আমেরিকান লোক যারা বাংলা গানের কিছুই বোঝেন না, কিন্তু আবেগটা ওনারা বোঝেন। মানে গানের শেষে এসে বলে গেলেন, ইউ আর ভেরি ম্যাচিওর প্যাশনেট সিঙ্গার। একটা লিরিক্সও বুঝেন না, যে ধরনের গান আমরা গাইছি সেটা ওনারা কেউ বোঝেন না। তো আমার মনে হয় যে শিল্পের যে সত্তাটা বা শিল্পীর বেঁচে থাকার যে তাগিদটা বা শিল্পকে বেঁচে থাকার যে তাগিদটা, সেটা সব দেশেই একই রকমের। ইট ইজ জাস্ট দ্যাট আমাদের আচার আচরণটা একটু ডিফারেন্ট, দ্যাটস অল। এবার একটা ছোট্ট এক লাইনে অ্যান্সার চাইবো, তারপর একটা প্রশ্ন, তারপর শেষ। হ্যাঁ হ্যাঁ। যেটা হচ্ছে, আপনি এই যে আপনারা লকডাউনের শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন, গানের এই যে সহশিল্পীরা, যেটা সুমন লিখেছিলেন সহশিল্পীরা এসো, তারা তো গানের যোগ্যে চিরকালই বিপন্ন অর্থনৈতিক দিক দিয়ে। পার্মানেন্টলি তাদের হেল্প করার কোনো প্ল্যান আপনাদের আছে? অবশ্যই আছে। এটা খুব খুব আগেও বলেছি, আপনি আগেও প্রেস কনফারেন্সে প্রশ্নটা করছিলেন, এবং আমার মনে হয় এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার কাছে তো সব মানে আমি তো সব কিছু করে উঠতে পারবো না, কারণ আমি একা। কিন্তু আমি আমার মতো করে হেল্প করি। কোভিডের সময় আমি বলেছিলাম যে আমার প্রজেক্ট লকডাউনের করার একটা উদ্দেশ্য এই কারণেই ছিল যে আমি যে সমস্ত বন্ধু শিল্পীদের চিনি, আমি না মানে সহশিল্পী কথাটায় খুব একটা বিশ্বাসী নই। সবাই শিল্পী। আমার অ্যালবামে হয়তো দেখেছেন আমার মুখ, কারণ আমি গায়ক এবং আমি অ্যালবামটা রিলিজ করছি, কিন্তু আমি এটা মানে হলফ করে বলতে পারি যে যারা যারা বাজিয়েছেন আমার সাথে, তারা না থাকলে অ্যালবাম হয় না, কোনো গানই হয় না। তাই সহশিল্পী বলবো না, শিল্পী বন্ধু বলবো। সেই শিল্পী বন্ধুদেরকে আমি কিছু কাজ দিতে পারবো, সেই জন্য এই অ্যালবামটা করা, সেটা একটা আমার উদ্দেশ্য ছিল।
এটা ছাড়াও আমরা কোভিডের সময় প্রচুর অনলাইন প্রোগ্রাম করেছি, যেখানে এখানে বসে স্টুডিওর ভেতরে গানের লাইভ অনুষ্ঠান হচ্ছে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিম করে ইউএসএতে যাচ্ছে, এবং ইউএসএতে আমি নিজে বন্ধু বান্ধবদের টিকিট কেটে ওই প্রোগ্রাম দেখিয়েছি। এরপরেও যে গানগুলো আমরা করতে থাকবো, মানে আমি কিন্তু এখানেই থামছি না, আমার অলরেডি আরো দুটো প্রজেক্ট, দুটো পরিকল্পনা চলছে, দুটো অ্যালবামের। সেখানেও আমি কিছু বন্ধু শিল্পীদের সাথে কাজ করতে চাই এবং কাজ করব, এবং ওই কাজগুলোর সুবাদে ওনারাও কিন্তু প্রচুর পরিচিতি পাচ্ছেন। আমাদের যে আমেরিকান সোসাইটি আছে, আমেরিকান কমিউনিটি আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানেও অনেক অনেক পরিচিতি পাচ্ছেন এবং ওনাদের কাছে কিছু কাজও আসছে। তো সেই প্রচেষ্টাটা আমি চালিয়ে যাব আমার মতো করে। আমার সাথে প্রচুর বন্ধুবান্ধব যুক্তও হচ্ছেন, আমার মার্কিন মুলুকের বন্ধুবান্ধব, তারাও আমার সাথে যুক্ত হচ্ছেন, এবং যারা না না করবেন তাতে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার মতো করে এই প্রচেষ্টাটা চালিয়ে। এবার শেষ প্রশ্ন আজকের মতো, আপনি যেহেতু লালনকে নিয়ে কাজ করছেন, আপনি নিশ্চয়ই মনে আছে আপনার যে আমার দেশে এবারে 2024 নির্বাচনের অন্যতম একটা বিষয় হয়েছিল ধর্ম রাজনীতির একসাথে মিশে যাওয়া। আমার দেশে সেই সাংবাদিক কুল তৈরি হয়েছিল যারা বলেছিল 1200 বছর ধরে নাকি ভারতবর্ষ পরাধীন হয়েছে। তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি কোনো জায়গায়, যদি তাদের সেই ক্ষমতাটা থাকে, একবার একটু সামনে আসুক, চ্যালেঞ্জে বসুক। সেটা আলাদা প্রশ্ন যে 1200 বছর না 200 বছর, চ্যালেঞ্জ রইল তাদের প্রতি, ওপেন চ্যালেঞ্জ রইল। এবার সেই জায়গা থেকে আপনি লালনকে যখন ধরছেন, তখন একটা ধর্মনিরপেক্ষতাকে আপনি তুলে ধরছেন। এবং একটু আগেই যে প্রশ্নটা প্রেস কনফারেন্সেও এসছিল, যে আমরা দেখেছি বব ডিলান বলছেন একটা অন্ধকার রাস্তার গিটার, লালন কিন্তু বলছেন না অন্ধকার রাস্তার গিটার, তিনি বলছেন বেঁধেছি এমনও ঘর শূন্যের ওপর পোচতা করে। ফলে আজকে 2022-24 লালনকে আপনি কিভাবে আবিষ্কার করছেন মার্কিন মুলুকে দাঁড়িয়ে? এবার আমি মনে প্রাণে বাঙালি, আমি মার্কিন মুলুকে থাকি বা যেখানেই থাকি না কেন, বাংলা গান শুনি এবং শুনে যাব। রবীন্দ্রনাথ শুনি, নজরুল শুনি, বাংলা ব্যান্ড শুনি, বাংলা ফিল্মের গান শুনি, কিশোর কুমারকে শুনি, আরতি মুখোপাধ্যায় শুনি, বনশ্রী সেনগুপ্ত শুনি, হৈমন্তী শুক্লাকে শুনি। তো আমার মনে হয় লালন মানে এমন একটি নাম যেটার ব্যাপ্তি বোধহয় মানে দেশ, কাল, সময়, জাতি, বর্ণ তার ঊর্ধ্বে। উনি 250 বছর আগে যে গানগুলো লিখে গেছেন, 250 বলবো না, 200 বছর, 250 বছরের জন্মদিন হয়েছে, 200 বছর আগে যে গানগুলো লিখে গেছেন সেটা এখনো রিলিভেন্ট, এখনো প্রযোজ্য, এবং এটা বোধহয় আরো মানে শত শত বছর পরেও রিলিভেন্ট থাকবে। তো লালনকে আবিষ্কার করা নয়, মানে বাংলা গান যদি কেউ শোনে তাহলে লালন তার মধ্যে অটোমেটিক্যালি মিলেমিশে একাকার, মানে এখানে আলাদা করে লালনকে ভাবার কোনো কারণ নেই। মানে রবীন্দ্রনাথের গান শুনলে আপনি লালনকে খুঁজে পাবেন, ফোক গান শুনলে আপনি লালনকে খুঁজে পাবেন। তো আমার কাছে খালি এই লালনের ট্রিবিউটটা এই কারণেই দেওয়া যে আমার মনে হচ্ছে 250 বছরের উপলক্ষে যে সেলিব্রেশনটা, সেটা আমরা আমাদের নিজেদের মতো করে করি সেই ট্রিবিউটটা, সেই কারণেই লালনকে করা। না হলে তো লালনকে আমরা শুনে আসছি, মানে আমি সবসময় না, এখানে বোধহয় ইউরোপীয় কনটেক্সটের থেকে আমরা একটু আলাদা, কেননা বব ডিলান বলছেন একটা অন্ধকার রাস্তার গিটার, লালন কিন্তু কখনো বলছেন একটা অন্ধকার রাস্তার গিটার, তিনি একটা অনগোয়িং জার্নির কথা বলছেন। যে কোনো সময় জার্নিটা থামছে না, ফলে সেই না থামা জার্নিটাকে সেলিব্রেট করে আপনারা একটা গান দিয়ে আজকে, লালনের একটা গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হোক। নিশ্চয়ই। আমি রূপসাগরের গানটি একটু শোনাচ্ছি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ আচ্ছা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। ফলে আপনারাও দেখবেন
এই শিল্পীকেও দেখবেন, কথামুখের পাশেও দাঁড়াবেন, হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন, শিল্পীর জন্যে, শিল্পের জন্যে, জীবনের জন্যে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।